আমি আগে ওই নবান্নকে ড্রেনে এনে ফেলি, তারপর তো ভাববো। মানুষ আর চায় না ওই তৃণমূল, ওই যে মহিলা কথায় কথায় মিথ্যে কথা বলেন, তার দুর্নীতি। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে এমন কোনো একটা দপ্তর দেখাতে পারবেন না যে তার দপ্তরে চোর নেই। সেই চোরগুলোকেই আবার জেল থেকে বার করে প্রার্থী করিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। সারা বিশ্ববাসীকে জাগিয়ে দিয়ে গেছে আমার মেয়ে। সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করেছিল, তাহলে ওরা কেন সুযোগ নিয়েছে বলছেন? ওনারা কেন বলছেন সুযোগ নিয়েছি? ওনারা আমাদের বলছেন তো সুযোগ নিয়েছি, আর আমি বলবো ওনারা আমার মেয়েকে নিয়ে রাজনীতির খেলা খেলছেন। পানিহাটির মেয়ে অভয়ার যার বিচারের দাবিতে কিন্তু গোটা পানিহাটি একসময় কণ্ঠস্বর তুলেছিল। আজ বিজেপির প্রার্থী সেই পানিহাটির অভয়ার মা অর্থাৎ রত্না দেবী। দিদি, রাষ্ট্র টিভি বাংলার পথে প্রথমে আপনাকে যে প্রশ্ন করব, আপনাদের লড়াই শুরু হয়েছিল অভয়াকে নিয়ে, আমরা দেখেছিলাম গাড়ি আটকেছিল বামপন্থীরা, সেখান থেকে হঠাৎ করে বিজেপি কেন? শুধু বামপন্থীরা গাড়ি আটকেছিল না, আটকাতে পারেনি, সেখানে কিন্তু সবাই ছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। সেদিন পুলিশ এত অ্যাক্টিভ ছিল, কারো কিছু করতেই দেয়নি কাউকে কিছু। আমরা যখন ডেড বডি আমাদের হাতে তুলে দেয়নি, নিয়ে চলে গেছে, তখন আমরা টালা থানায় গেছি। টালা থানায় আমাদের সাথে সজল ঘোষ, অগ্নিমিত্রা দি, কৌস্তব বাগচি সবাই আমাদের সাথে ছিল। আমরা ওখানে গিয়ে বলছিলাম আমরা সেকেন্ড পোস্টমর্টম করাতে চাই, আমরা আজকে আমার মেয়ের ডেড বডি দাহ করব না, যেখানেই থাকুক এখানে আনা হোক। কিন্তু আমাদের কোনো কথা পুলিশ, বামফ্রন্টের তরফ থেকে তো বলা হচ্ছে যে বামপন্থীদের সুযোগ নিয়েছিলেন। সারা বিশ্ববাসীকে জাগিয়ে দিয়ে গেছে আমার মেয়ে। সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করেছিল, তাহলে ওরা কেন সুযোগ নিয়েছে বলছেন? ওনারা কেন বলছেন সুযোগ নিয়েছি? ওনারা আমাদের বলছেন তো সুযোগ নিয়েছি, আর আমি বলবো ওনারা আমার মেয়েকে নিয়ে রাজনীতির খেলা খেলছেন। আমরা দেখেছিলাম অভয়ার যে দেহ, সেই দেহ যেই নান্টু ঘোষ রাতারাতি পুড়িয়ে দিয়েছিল, তার ছেলে বা তৃণমূলের প্রার্থী। তাহলে কি দেহ পুড়িয়ে দিলে কি তৃণমূলের প্রার্থী হওয়া? উনি পানিহাটির অভিভাবক বলেন, আর এই যে রাস্তাটা পার করে এলাম, মানুষের এত দুরবস্থা, মনে হয় হয়তো আমি এখানে এই রোডে হাঁটবো বলে আজকে সমস্ত ড্রেনের কাদা তুলে রাস্তায় দেওয়া হয়েছে, আটকানোর চেষ্টা করা হয়েছে। তা আমাকে আটকানোর চেষ্টা করে এখানে যারা নাগরিক বৃন্দ রয়েছেন তাদেরই তো সমস্যায় পড়েছেন, সমস্ত রাস্তাটা কাদা। আচ্ছা, আগামী দিনে আপনি যদি এখানকার বিধায়কের পদ পান, সেক্ষেত্রে আপনার করণীয় কী কী থাকবে? বিচার তো চাইবেন, বিচারের আমি আগে ওই নবান্নকে ড্রেনে এনে ফেলি, তারপর তো ভাববো। কি মনে হচ্ছে নবান্নকে এবার নিচে নামাতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা, কাকুয়ের মাঝখানে একটা কথা বলেছিলেন যে প্রভাবশালী না হলে বিচার পাওয়া যায় না। আমি বলেছিলাম যে সন্তান শুধু মেধাবী হলে হয় না, বাবা মাকেও প্রভাবশালী হতে হয়। আমার মেয়ে যদি মেধাবী না হতো তাহলে তো আমরা তাকে ডাক্তার করতেই পারতাম না। সে প্রচণ্ড পরিশ্রমী ছিল এবং প্রচণ্ড মেধাবী ছিল। এই লড়াইটা কি প্রভাবশালী হওয়ার লড়াই? না, সেটাও না। আমি প্রভাবশালী হতে চাই না, আমি সাধারণ জনগণের সাথেই থাকতে চাই। কিন্তু আমি মহিলাদের, মেয়েদের সুরক্ষিত, তাদের সম্মান এবং সমস্ত মানুষের যে হাহাকার, সেটা আমি শুনতে পাচ্ছি। মানুষ আর চায় না ওই তৃণমূল, ওই যে মহিলা কথায় কথায় মিথ্যে কথা বলেন, তার দুর্নীতি। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে এমন কোনো একটা দপ্তর দেখাতে পারবেন না যে তার দপ্তরে চোর নেই। সেই চোরগুলোকেই আবার জেল থেকে বার করে প্রার্থী করিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। আমার কারো বিরুদ্ধে লড়াই নেই, আমার লড়াই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। কারণ আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী ছিল, স্বাস্থ্য মন্ত্রী আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি। যেখানে সে 60-70টা পেশেন্টের সুরক্ষা দিতে গেছিল, সেখানে তার সুরক্ষা কোথায় ছিল? কেন দেওয়া হয়নি? আর আজও আমি কেন ঘুরবো? একটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে খুন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যদি চাইতেন অপরাধীদের আড়াল না করতে, তাহলে অপরাধীরা এতদিন ধরা পড়তো। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন যে বিধায়ক হিসাবে বিধানসভায় প্রথম যে আর্জি থাকবে, সেই আর্জিটা কি থাকবে? সেটা আমি ঠিক করিনি। এখন শুধু আমি মানুষের কাছে যাচ্ছি, পরে ভাববো সব।
ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম রত্না দেবীর সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা।